সাহিত্যপ্রিয় বন্ধুরা, ছন্দ নিয়ে দ্বন্দ্ব পর্ব 3-এ আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে ছন্দের প্রয়োজনীয়তা, পদ্য ও গদ্য ছন্দ, সাহিত্য ও সংবাদের পার্থক্য, ছন্দের তাল, লয়, পর্ব ইত্যাদি বিভিন্ন বিষয়। আশা করি ভালো লাগবে, শুনুন তাহলে। প্রিয় সাহিত্যমূলী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছন্দ নিয়ে দ্বন্দ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছন্দ বিষয়ক এই চ্যানেলে আমরা গত পর্বে ছন্দ এবং ছন্দপতন বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা ছন্দের প্রয়োজনীয়তা এবং ছন্দের তাত্ত্বিক আলোচনা সহ জরুরি প্রয়োজনীয় কিছু জিনিস আলোচনা করব। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ছন্দ বলতে যে 4 প্রকার, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্যছন্দ, সে বিষয়ে আমি আলোচনা শুরু করছি না কেন। আসলে এর জবাবে এটাই বলতে হয় যে ছন্দ এমনই একটা অদৃশ্য আকর্ষণ, তা পশু পাখিদের মধ্যে যেমন জন্মগতভাবে সেট করে দেয়া থাকে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মতো, মানুষের মধ্যে তা থাকে না। মানুষকে ছন্দকে রপ্ত করতে হয়, ছন্দকে আয়ত্ত করতে হয়। তবে ছন্দকে আয়ত্ত করার জন্য স্রষ্টা প্রদত্ত একটা প্রতিভাও থাকতে হয়। কারণ হিসেবে এটাই বলবো, ফকির লালন শাহ, কাজী নজরুল ইসলাম, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, এই যে বিখ্যাত সব কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, এদের অধিকাংশই কিন্তু উচ্চশিক্ষার অধিকারী ছিলেন না। শক্তিমান কবি আল মাহমুদ পর্যন্ত উচ্চশিক্ষিত ছিলেন না, অথচ তাদের কাব্যিক প্রতিভা, গানের প্রতিভা বিস্ময়কর। এই বিষয়গুলো শুধু চর্চা করেই তারা অর্জন করেননি, তাদের ভেতরে এটা মজ্জাগতভাবে একটা সুপ্ত প্রতিভা ছিল। তাহলে আমি প্রমাণ হিসেবে আর কয়টি উদাহরণ দাঁড় করাচ্ছি। যেমন আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কমপ্লিট করেছি, তাদের অনেকেই বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করে মাস্টার্স পাশ করে বাংলা বিভাগের অধ্যাপক, লেকচারার হিসেবেও জয়েন করেছি। অনেকেই চাকরি করছেন বাংলা বিভাগের অধ্যাপক। তাদের অনেকেই ছন্দ সাহিত্য বিষয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, উচ্চশিক্ষা অর্জন করেছেন। তারা ছন্দ সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন, সাহিত্য সম্পর্কে ভালো বক্তৃতা দিতে পারেন, ক্লাসে পাঠদান করতে পারেন। কিন্তু তারা যতই ছন্দ ভালো বুঝুন না কেন, ছন্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে দিন না কেন, তারা কিন্তু সবাই অধ্যাপক। তাদের পরিচয় কখনোই কবি, ছড়াকার বা সাহিত্যিক নয়। তবে এদের মধ্য থেকে 2-4 জন সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে যে বের হন না, তা নয়। এর কারণ হিসেবে আগেই বলেছি যে তাদের ভেতরে মজ্জাগত সুপ্ত প্রতিভা থাকে বলেই তারা একই সঙ্গে অধ্যাপক, কবি কিংবা অধ্যাপক, সাহিত্যিক। এ ধরনের হুমায়ুন আজাদ, সৈয়দ আলিয়া হাসান, এ ধরনের অনেকেই রয়েছেন। সেজন্যই একজন শিক্ষক ছন্দের শিক্ষক হতে পারেন, বাংলা সাহিত্যের শিক্ষক হতে পারেন, কিন্তু তিনি কবি নাও হতে পারেন। কবি হতে গেলে বাংলা সাহিত্যের অধ্যাপক হওয়ার প্রয়োজন নেই। নতুবা আমাদের লালন শাহ, শাহ আব্দুল করিম, রবীন্দ্রনাথ, আল মাহমুদ, নজরুল, এদেরকে বিখ্যাত কবির তালিকা থেকে বাদ দিতেই হয়, যেহেতু তারা ভার্সিটিতে উচ্চ ডিগ্রি কিংবা ডক্টরেট ডিগ্রি অর্জন করেননি বাংলা সাহিত্যে কিংবা ছন্দ সাহিত্যে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ছন্দ বিষয়টা অধ্যয়ন করে মুখস্থ করলেই
কবি হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না। যেমনি ভাষার ব্যাকরণ মুখস্থ করলেই বাংলা ভাষা ভালোভাবে বলতে পারার যোগ্যতা অর্জিত হয় না। কেননা আমরা কেউই বাংলা ব্যাকরণ পড়ে বাংলা শিখিনি। আমরা শিখেছি পারিবারিক পরিবেশ, প্রতিবেশ, সামাজিক লোকজনের সঙ্গে মেলামেশা করে, জন্মের পর থেকে তাদের কথাবার্তা শুনে, তাদের আচার আচরণ দেখে, তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের কথা বলার ধরন দেখে আমরাও আস্তে আস্তে আমাদের মাতৃভাষা বাংলাকে আমাদের ভেতরে আমরা আত্মস্থ করতে পেরেছি, যার ফলে আমরা বাংলায় কথা বলতে পারি, সেটা আঞ্চলিক হোক কিংবা শুদ্ধ ভাষা যেটাই হোক। আমরা মূলত সবাই আঞ্চলিক ভাষার অধিকারী। আমাদের মাতৃভাষা আঞ্চলিক ভাষা। এটা আমাদের কোনো ব্যাকরণ পড়তে হয়নি। আমাদের বাপ মা চাচা আত্মীয় স্বজনকেও আমাদেরকে ব্যাকরণ শিখিয়ে পড়িয়ে এই কথাবার্তা বলা শেখায়নি। এবং আমরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে ব্যাকরণ পড়েছি তাদের ক্ষেত্রেও এই ব্যাকরণটি আমাদের ঠিক ততটুকুই কাজে লেগেছে যতটুকু পরীক্ষায় পাশের জন্য দরকার। ব্যাকরণ শিখে আমাদের জীবনে তেমন কোনো কিছু কাজ হয়নি। আমরা এই ব্যাকরণ শিখে মুখস্থ করে সামনে রেখে রেখে কখনোই কথা বলি না। আমাদের ভাষার ভেতরেই ব্যাকরণের বিষয়টি লুকিয়ে থাকে। আশা করি আমি ছন্দের বা ছন্দ শেখার বিষয়টি কিভাবে প্রাকৃতিকভাবে শেখা যায় সেই বিষয়টি বোঝাতে পেরেছি। যে ছন্দের পণ্ডিত, ছন্দের বড় অধ্যাপক, বাংলা সাহিত্যের বড় অধ্যাপক হলেই কবি সাহিত্যিক হওয়া যায় না, এটা আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা আলোচনা করব যে আমাদের সাহিত্য সাংস্কৃতিক জীবনে ছন্দের প্রয়োজনটা কী। আসলে আমাদের প্রতিটি জড় অজড় বস্তু, জীব বা প্রাণী সকলের মধ্যেই ছন্দ আছে। আমি আগেই বলেছি, যেমন ফুল ফুটে যে কাশবন বিশাল আকার ধারণ করেছে, সেখানে যদি বাতাসের প্রবাহ থাকে, বাতাস শুরু হয়, তাহলে দেখা যায় যে কাশবনের সেই সাদা ফুলগুলো নাচানাচি করে বাতাসের দোলায় তারা এমন ছন্দ তোলে যে আমাদের মন জুড়িয়ে যায়। আমরা সেটা অনেকে দেখতে যাই, সেটা ভিডিও করি, ছবি তুলি, যে কাশফুলের নাচন। তেমনি বাগানে যে ফুল ফুটে আছে হাজারো রঙের, দেখলে ভালো লাগে, কিন্তু যদি বাতাসে তারা একটু দোলা দেয়, হেলে দুলে নেচে ওঠে, তাহলে আমাদের মন আরও আনন্দিত হয়, আমাদের আরও ভালো লাগে। এই বিষয়গুলোই সব ছন্দের সঙ্গে সম্পর্কিত। তো ঠিক তেমনি আমরা পদ্যের মধ্যে ছন্দ থাকে এই জিনিসটা জানি, কিন্তু আসলে গদ্য ভাষাতেও, গদ্যের মধ্যেও ছন্দ থাকে। কারণ আমরা ভাষাটাকে সুন্দরভাবে সুগঠিতভাবে যখন ব্যবহার করি, যখন সাহিত্যসম্মতভাবে আমরা একটি গদ্য রচনা করি, তখন তার ভেতরেও একটা ছন্দের প্রবাহ খেলে যায়। এজন্য যে সাহিত্যিকের গদ্য ছন্দময়, তাদের পাঠককে তারা মন্ত্রমুগ্ধের মতন শেষ পর্যন্ত টেনে নিয়ে যান। এ ধরনের বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে আমরা কয়েকজনের নাম বলতেই পারি। মীর মোশাররফ হোসেন তার বিষাদ সিন্ধুর যে কাব্যিক বর্ণনা, এর মাধ্যমে আমাদেরকে একদিকে আনন্দ বিষাদে দোলায়িত করে, আবার তার কাব্যিক ভাষা আমাদেরকে একের পর এক সামনের দিকে টেনে নিয়ে যায়। তেমনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, গল্প পড়লেও আমরা একটানা পড়ে যেতেই থাকি। তাই যেসব গদ্য লেখক তাদের ভাষার সুললিত ভাষা, বা যাকে বলে আমরা বলি কথা শিল্প, তাদেরকে কথা শিল্পীও বলা হয়, যে তাদের কথাটা শিল্পসম্মত। তাই যে সমস্ত গদ্য লেখক ভাষার জাদুতে পাঠককে আকৃষ্ট করতে পারেন, তাদের গদ্য কালজয়ী হয়। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য মন্দ নয়। আধুনিক যুগে ইসলামী উপন্যাসের ক্ষেত্রে কাসেম বিন আবু বাকার, তার উপন্যাস খুবই জনপ্রিয়। তার উপন্যাস পড়তে বসলে ছাড়তে মন চায় না, শেষ পর্যন্ত পড়তে ইচ্ছা করে। তেমনি হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, তাদের গল্প উপন্যাসও ব্যাপক পাঠক সৃষ্টি করেছে। আর যাদের
ভাষায় এই ছন্দ সুষমা নেই, তাদের পাঠক কম, তাদের গ্রন্থ কম চলে। এই জন্যই জানতে হয় ভাষার সঠিক গাঁথুনি, ছন্দবদ্ধ উপস্থাপনা ভিত্তিক ভাষার জাদু। অনেকে সাহিত্য আর সংবাদ বা খবরের ফারাকটা বুঝতে না পেরে প্রশ্ন করেন, পদ্যে কি ছন্দ থাকা জরুরি? সাহিত্যের শিল্পরস কি থাকতেই হবে? প্রশ্নটা হাস্যকর বটে। আমরা পদ্যের লাইন ছেড়ে এখন একটু গদ্য নিয়েই কথা বলবো। গদ্যের ছন্দ নিয়ে যখন কথা উঠেছে, তখন আমরা গদ্য বলতে কি বুঝি? আমরা পদ্য বলতে বুঝি ছড়া, কবিতা, গল্প, গান ইত্যাদি। আর গদ্য বলতে বুঝি গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংবাদ ইত্যাদি। তো একটা প্রবন্ধ, গল্প কিংবা সংবাদের মধ্যে মৌলিক পার্থক্য কি? সংবাদ হচ্ছে একটি ঘটনার বিবরণ, যেখানে কোনো সাহিত্য থাকে না, সাহিত্যের অলংকার থাকে না, অতিরঞ্জিত কিছু থাকে না, যা ঘটনা তাই সেখানে সংবাদকর্মী হুবহু পরিবেশন করে। এবং সংবাদের একটা এথিক্স হচ্ছে, সংবাদের ক্ষেত্রে সংবাদকর্মী তার নিজের কোনো বক্তব্য, মন্তব্য সেখানে জড়িয়ে দিতে পারবেন না। তবে ঘটনার সহিত সম্পর্কিত ব্যক্তিবর্গ, অভিজ্ঞ মহলের মন্তব্য জুড়ে দিতে পারে। তাই সংবাদে কোনো সাহিত্য থাকে না, থাকে শুধুই ঘটনা, ঘনঘটা। আর সাহিত্য হচ্ছে স্রেফ বিশেষায়িত একটি বিনোদন মাধ্যম, যা ছন্দ বা শ্রুতিশিল্প দ্বারা শৃঙ্খলিত, হোক না তা গদ্যছন্দ বা পদ্যছন্দ। তাই পদ্যে যখন ছন্দ বা ছন্দিত শিল্পের ছোঁয়া থাকে না, তখন তা হয়ে ওঠে নিছক সংবাদ বা প্রচারপত্র। এজন্যই অনেকের পদ্য শুধু অন্তমিল সর্বস্ব হয়, সেখানে না থাকে কোনো অলংকার, না থাকে কোনো সাহিত্য সুষমা শিল্প মাধ্যম। ফলে সেটি একটি বর্ণনার ঘনঘটা হয়ে যায়, যেন ঠিক একটি সংবাদ বা প্রচারপত্র। এজন্য বিশেষ করে যারা রাজনীতি দ্বারা প্রভাবিত, রাজনৈতিক কর্মী অথচ কবি, যারা রাজনৈতিক আদর্শকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন সাহিত্যের চেয়ে, তারা প্রায় সময়ই সাহিত্য শিল্পটা হারিয়ে সাহিত্যকে প্রচার মাধ্যমে পরিণত করে থাকেন। সাহিত্যিকদের কখনোই রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া উচিত নয়, কিংবা হলেও সমর্থন থাকলেও সাহিত্যে রাজনীতির প্রচার করা উচিত নয়। সাহিত্য, রাজনীতি এবং সংবাদ কখনোই একাকার করা উচিত নয়। এজন্যই আজকে আমরা লজ্জাজনক হলেও দেখি যে সাহিত্যের মধ্যে দলবাজি প্রবণতা এতই বেড়ে গেছে যে বিভাজন সৃষ্টি হয়েছে। এক একটা আদর্শভিত্তিক সাহিত্যিক, পাঠক বিভ্রান্ত হয়ে যান সাহিত্যিকদের এ ধরনের দলবাজি দেখে। এজন্য আমাদের এটা বর্জন করা উচিত। অপ্রাসঙ্গিক হলেও আমি কথাটি বলতে বাধ্য হলাম। আমরা ছন্দ নিয়ে দ্বন্দ্ব পর্ব 1-এ ছন্দ কি, ছন্দের প্রকারভেদ, বিশেষ করে পদ্যের একটু আভাস দিয়েছিলাম। ছন্দ নিয়ে দ্বন্দ্ব পর্ব 2-এ আমরা ছন্দ এবং ছন্দ পতন নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আর আজকে আমরা ছন্দের প্রয়োজনীয়তা, ছন্দের গুরুত্ব, ছন্দের শরীর, অলংকার ইত্যাদি বিষয়ে কিছুটা আলোকপাত করব। আমরা ছন্দের ধারণা দিয়েছি। এক্ষেত্রে ছন্দ কি, কেমন হওয়া উচিত বিষয়টা আমরা গত পর্বে এবং আজকেও কিছুটা ধারণা নিয়েছি। এক্ষেত্রে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে ছন্দের লাভ কি। এক কথায় বলা যায় যে ছন্দ আমাদের আনন্দ দেয়, আর অছন্দ বা বেসুরো ছন্দ আমাদের বিরক্তি উৎপাদন করে। পিচ ঢালা মসৃণ পথে, সুন্দর পিচ ঢালা নিখুঁত পথে আমরা যদি গাড়ি চালিয়ে যাই, তাহলে গাড়ি যেমন লাফঝাপ করে না, সুন্দরভাবে গাড়ি চলে, তখন আমাদের শরীরে ঘুম পেয়ে বসে। কিন্তু আবার যদি লক্ষ্মর ঝকর বন্ধুর অমসৃণ ভাঙ্গাচোরা রাস্তাতে আমরা গাড়ি চালিয়ে যাই, তাহলে গাড়ি সহ আমাদের শরীর
ঝাঁপ করতে থাকে, আমাদের শরীরে অস্বস্তি সৃষ্টি হয়, এমনকি রাস্তা যদি খুব খারাপ হয় তাহলে শরীরে ব্যথাও সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমরা সেই রাস্তায় গাড়ি চালিয়ে কখনোই আনন্দ পাই না, বরঞ্চ বিরক্ত বোধ করি। তাহলে এখানেও আমরা ছন্দ এবং ছন্দপতনের বিষয়টি বুঝতে পারলাম। ছন্দের কাজ কি? যদি পদ্য আবৃত্তি করলে আমাদের শ্রুতিতে অনুভবের মাধ্যমে আনন্দ দোলার অনুরণ ঘটে, মন নেচে ওঠে, মনে আনন্দবোধ হয়, তাহলে সেটাই ছন্দ, এবং ছন্দের কাজ হলো আনন্দ দান করা। আর পদ্য পাঠ করে বা আবৃত্তি করে যদি এর উল্টোটা ঘটে, ভাল লাগা বদলে বিরক্তির সৃষ্টি হয়, তাহলে তাকে বলা হয় ছন্দপতন। আমরা এর আগেও বলেছি। আমরা এ পর্যায়ে ছন্দের ধারণা, প্রয়োজনীয়তা, ছন্দ কি, ছন্দপতন মোটামুটি একটা ধারণা করে নিয়েছি। যে ছন্দ বলতে আমরা একটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো, কিন্তু এক কথায় ছন্দ কাকে বলে তা হয়তো আমরা ক্লিয়ার বলতে পারবো না, তবু বুঝিয়ে বলতে পারবো। এখন আমরা তাত্ত্বিক ভাষায়, অর্থাৎ আধুনিক ভাষায় ছন্দ কি, ছন্দের একটা সংজ্ঞা আমরা দেব। আগেই আপনাদের বলেছি যে লিখিত পদ্যে যদি সে পদ্য গানের মতো সুরারোপিত না হয়, আবৃত্তি করা না হয়, তাহলে ছন্দের কোনো উৎপত্তি ঘটবে না। আতরের শিশি যেমন মুখ বন্ধ থাকলে সে আতরের কোনো মূল্য নাই, সে আতরের ঘেরান দ্বারা মানুষ উপকৃত হয় না, ঠিক পদ্য যদি গানের মতো মানুষের কর্ণ কুহরে প্রবেশ না করে, আবৃত্তির যে সৌন্দর্যটা সেটা যদি আমাদের কানে না ঢোকে, তাহলে কখনোই ছন্দের উৎপত্তি হয় না, এবং আমরা না শুনলে তার রস বোধ করতেও সক্ষম হই না। তাহলে ছন্দ কাকে বলে? কাব্য, কবিতা, ছড়া বা গানে বিশেষায়িত বা সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে অদৃশ্যমান সৌন্দর্য বা রিদম বা ঢেউ, সুর, তাল সৃষ্টি হয়, তাকেই ছন্দ বলা হয়। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝে গেলাম যে আমাদের পদ্য, কবিতা, গান, ছড়া যেটাই বলি না কেন, এটা একটা বিশেষ রীতিতে আমাদেরকে ভাষার শরীরে সাজিয়ে নিতে হয়, যাতে করে একটা ধ্বনি বিন্যাসের সৃষ্টি হয়। যেটা আমরা এখানে বললাম সুশৃঙ্খল ধ্বনি বিন্যাস। ধ্বনি বলতে আমরা বুঝি যে আমাদের যেটা সুর, গানের সুর, তাল, লয়, ধ্বনি যেটা আমরা উচ্চারণ করি। যেমন আমাদের উচ্চারিত ধ্বনি যেটা আমরা বলি ক, স্বরে অ, এই যে ধ্বনিটা, এইটার আমরা প্রতীকী রূপে আমরা কাগজে লিখে আমরা প্রকাশ করি সাংকেতিক চিহ্ন দ্বারা, কিন্তু আসলে ধ্বনির কোনো চিহ্ন হয় না। এজন্যই যে আমরা যে ধ্বনি উচ্চারণ করি অনেক সময় লিখিত রূপের সঙ্গে মেলে না। যেমন আমি এখানে একটু বলে নেই, নাহলে ভুলে যাব। যেমন আমরা বলি সকল, আমরা বানানটা লিখি দন্ত স ক ল, এর উচ্চারণ হওয়া উচিত সকল, কিন্তু আসলেই আমরা কখনোই তা বলি না, আমরা বলি সকল। তাহলে এখানে ধ্বনিগত উচ্চারণ একরকম হলো, আর এর যে সাংকেতিক চিহ্ন দ্বারা যে উচ্চারণ সেটা আর এক রকম হচ্ছে। অর্থাৎ সাংকেতিক চিহ্ন দ্বারা আমরা যেটা লিখিত প্রকাশ করি সেটা হচ্ছে সকল, কিন্তু এটা অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে সকল, যদিও কয় ওকারে কো দেয়া নেই। সুশৃঙ্খল পংক্তি বা চরণ বিন্যাসের শ্রুতিমধুর যে চালটা দিই, তাই হচ্ছে ছন্দ। আর যদি আমরা এইভাবে সুশৃঙ্খল ধ্বনি বিন্যাস করতে না পারি, ছকবাঁধা নিয়মে সুশৃঙ্খল পংক্তি, চরণ বিন্যাস না সাজাতে পারি, তাহলে ছন্দের সৃষ্টি হয় না। এক্ষেত্রে আরেকটি ধারণা আমাদের নেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে যে আমাদের ভাষার যে ব্যাকরণ রয়েছে, তেমনি ছন্দেরও একটা ব্যাকরণ আধুনিক যুগে সুশৃঙ্খল
রূপ ধারণ করেছে। তো ভাষার ব্যাকরণের সঙ্গে ছন্দের ব্যাকরণের কোনো সম্পর্ক নেই। এটা আমি আমার কবি ভাব ছন্দের অভাব গ্রন্থেও প্রমাণ করে দিয়েছি যে আমাদের পদ্যের সঙ্গে ভাষার ব্যাকরণের কোনো সম্পর্ক নেই, আর ভাষার ব্যাকরণের সঙ্গেও ছন্দের ব্যাকরণের হুবহু মিল নেই। কেন মিল নেই, বংশ উল্টো, সেটাও আর একটা উদাহরণ দিয়ে বোঝাবো। সেটা হচ্ছে যে আমরা ভাষায় বাক্য গঠনের সংজ্ঞা পড়েছি যে দুই বা ততোধিক শব্দ বিন্যাসের ফলে আমাদের মনের ভাব যদি পুরোপুরি প্রকাশিত হয় তাকেই বলা হয় বাক্য। যেমন আমি ভাত খাই, এটা হচ্ছে একটা সফল বাক্য। কিন্তু যদি আমি বলি খাই ভাত আমি, তাহলে এটি বাক্য হলো না। কিন্তু কাব্যের ক্ষেত্রে, পদ্য ছড়ার ক্ষেত্রে, ছন্দ বিন্যাসের ক্ষেত্রে খাই আমি ভাত, ভাত আমি খাই, ভাত খাই আমি, এ জাতীয় ওলটপালট বাক্যগুলোই ছন্দের সৃষ্টি করে। অর্থাৎ আমরা সুশৃঙ্খল ধ্বনি বিন্যাস বাক্যে যেভাবে করি, ছন্দের মধ্যেও করি তার উল্টোভাবে। ছন্দের মধ্যে সরাসরি বাক্য যেভাবে আমরা বলি সেভাবে বললে সেটা আর পদ্য থাকে না, সেটা হয়ে যায় গদ্য। এক্ষেত্রে ভাষাবিজ্ঞানী, ছন্দবিজ্ঞানী প্রবোধচন্দ্র সেনের ছন্দের একটি সংজ্ঞা আমরা শুনতে পারি। সেটা হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত বিন্যাসের নাম ছন্দ। অর্থাৎ জিনিসটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে যে আমরা যখন পদ্য রচনা করতে যাই তখন যে আমরা পংক্তি বা চরণ সাজাই, তা কিন্তু বাংলা ব্যাকরণের আদলে আমরা করি না। তখন আমরা ছন্দ, রিদম বা ঢেউ, সুর, তাল সৃষ্টির জন্য বাক্যটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা বিন্যাস করি, যেটা ব্যাকরণের ভাষায় যে বাক্য তার আলোকে সম্পূর্ণ ভুল বা উল্টো হয়ে থাকে। আমার ছন্দ নিয়ে দ্বন্দ্ব 1, 2 এবং এই তৃতীয় পর্বে আমি ছন্দের বিভিন্ন আলোচনায় বারবার কিছু শব্দ বা কিছু টার্ম ইউজ করেছি, হয়তো আপনারা খেয়াল করেছেন। সেগুলো হচ্ছে ছন্দ ছাড়াও আমি তাল, সুর, লয়, মাত্রা, বা আপনারা শুনেছেন পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব, উপপর্ব ইত্যাদি অনেক কিছু শুনে থাকবেন। আনুষ্ঠানিকভাবে আমরা ছন্দ অর্থাৎ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, পদ্যছন্দের আলোচনায় যাওয়ার আগে আমাদের এই বিষয়গুলো খুব ক্লিয়ারভাবে একটা ধারণা নিতে হবে, নতুবা আমরা তাত্ত্বিক আলোচনা বুঝতে পারবো না। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ছন্দ কথাটি যদিও আমরা কবিতার ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু গানের ক্ষেত্রে আমরা সুর ও তাল বলি। এই ছন্দটাই সেখানে সুর ও তালে পরিণত হয়। আমরা গানে ছন্দ বলি না, যে গানেরটি ছন্দ নেই, আমরা বলি যে গানটি তালহারা, বেসুরো। কিন্তু কবিতার ক্ষেত্রে আমরা বলি যে ছন্দ পতন হয়েছে, ছন্দহীন কবিতা। কিন্তু আমরা ছন্দহীন গান বলি না, আমরা বেসুরো গান, বেতালের গান, তাল লয়হীন গান ইত্যাদি। গানের ক্ষেত্রে, গানের ব্যাপারে আমরা অন্য পর্বে হয়তো আলোচনা করব। তা আমরা এখন লয় বা তাল নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ হচ্ছে কবিতার ছন্দ আর গানের তাল প্রায় সেম। বিষয়গুলো বোঝানো কঠিন। সায়েন্সের ছাত্র, বিজ্ঞানের ছাত্র হলে যেমন বোঝানো যায় যে ভর আর ওজন এর মধ্যে যেরকম পার্থক্য, ঠিক সেরকমই। যা হোক, আমরা তাল সম্পর্কে এখন জানবো। সেটা হচ্ছে যে একটা পদ্যের ছন্দ বা আবৃত্তির যে গতিবেগ সৃষ্টি হয়, আমরা যখন একটা পদ্য আবৃত্তি করি, আমাদের স্বরের যে গতিবেগটা থাকে, আমরা
বিভিন্ন পর্যায়ে যে আমাদের ছন্দের একটা উঠানামা করি, কখনো উচ্চ কণ্ঠে, কখনো নিম্ন কণ্ঠে, বিভিন্নভাবে যে একটা গতিবেগ সৃষ্টি হয় আমাদের, আমরা অনেক সময় মাথা দুলিয়ে সেই গতিবেগটা ভোগ করি। এই যে ঝংকার, একটা ঝংকারের সৃষ্টি হয়, একটা তালের সৃষ্টি হয়, এটাকেই আমরা বলি লয় বা তাল। অর্থাৎ পদ্যে আমরা ছন্দ বললেও এই ছন্দ সৃষ্টি করতে গিয়ে আমরা যখন পদ্যটাকে আবৃত্তি করব বা উচ্চারণ করব, তখন আমাদের মধ্যে একটা তাল ঝোঁক প্রবণতার সৃষ্টি হয়। আমরা ওটা শুনতে গিয়ে অনেক সময় মাথা দোলাই, শরীর দুলিয়ে, হাততালি দিয়ে আমরা সেটাকে উপভোগ করি। তো এই জন্যই আমরা তাত্ত্বিকভাবে বলতে পারি, পদ্যের ছন্দ বা স্বরের গতিবেগ থেকে যে রিদম বা ঝংকার বা ঢেউ সৃষ্টি হয়, একটা ঢেউ সৃষ্টি হয়। নদীর ঢেউ যেমন উঁচু নিচু হয়ে সামনের দিকে এগোতে থাকে, ঠিক আমরাও যখন পদ্যের আবৃত্তি করি তখন যে ছন্দটা সৃষ্টি হয়, সেই ছন্দের একটা গতিবেগ থাকে, যে গতিবেগটা বিভিন্নভাবে ওঠানামা করে। এই গতিবেগের ফলে যে রিদম, ঢেউ বা ঝংকারের সৃষ্টি হয়, আমাদের মনের মধ্যে একটা দোলার সৃষ্টি হয়, এটাই হচ্ছে লয় বা তাল। আশা করি আমি জিনিসটা ভালোভাবে বোঝাতে পেরেছি। ছন্দবিজ্ঞানী জীবেন্দ্র সিংহ রায়ের মতে, কবিতা পাঠকালে পঠনের গতিভঙ্গি হতে যে সুরের সৃষ্টি হয় তাকে লয় বলে, ক্যাডেন্স বলে। এখন যখন আমরা লয় বা তালের আলোচনা করলাম, এক্ষেত্রে আমরা পদ্যের যদি একটি প্রথম স্তবক আমরা পড়ে নিই, তাহলেই আমরা, যারা ছন্দে পটু, ছন্দ ভালো বোঝেন, তার প্রথম স্তবক পড়লেই তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে ধ্বনিকে কোন গতিতে সাজানো হয়েছে। হ্যাঁ, পদ্যের পর্বই মূলত এই লয় বা তালকে নিয়ন্ত্রণ করে। আমাদের যে পর্ব আকারে আমরা পদ্যকে ভাগ করি, এই পর্বগুলি আমাদের এই তাল বা লয়কে নিয়ন্ত্রণ করে। পর্ব যত ক্ষুদ্র হবে, ক্ষুদ্র সমপার্বিক শ্বাসাঘাত প্রদান হবে, মাত্রা যত সমমাত্রিক ও রস্বস্বরের হবে, তার গতিভঙ্গিও হবে ততই দ্রুত। অর্থাৎ আমরা পদ্যের মধ্যে তাল সৃষ্টির জন্য পর্ব আকারে পদ্যকে আমরা ভাগ করে নিই। এক্ষেত্রে আমি সুকুমার রায়ের একটি পদ্য আবৃত্তি করতে পারি, যাতে আমরা পড়তে গিয়ে যে আমাদের একটা গতিভঙ্গি, রিদমের একটা ঢেউয়ের যে গতিভঙ্গি সৃষ্টি হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, আমাদের সেই তালটা আমরা যেমন বুঝতে পারবো, তেমনি আমরা বুঝতে পারবো পর্বগুলো। তারপরে আমরা পর্ব কাকে বলে সেটা আমরা বলতে পারবো। সুকুমার রায়ের হন হন পন পন ছড়াটি আমি আবৃত্তি করছি। চলে হন হন, ছোটে পন পন, ঘোরে বন বন, কাজে ঠন ঠন, বায়ু শন শন, শীতে কন কন, কাশি খন খন, ফোড়া টন টন, মাসি ভন ভন, থালা ঝন ঝন। অর্থাৎ এক নিঃশ্বাসে ছড়াটি আমরা পড়লাম, কিন্তু পড়তে গিয়ে একটা ঢেউ বা রিদমের সৃষ্টি হয়েছে। কিন্তু আমি যখন আবৃত্তি করছি চলে হন হন, ছোটে পন পন, আমি কিন্তু এক নিঃশ্বাসে এই দুটি লাইন পড়তে পারিনি। চলে হন হন বলে আমাকে থামতে হয়েছে, ছোটে পন পন বলে থামতে হয়েছে। এই যে এক প্রয়াসে যতটুকু বাক্য আমি উচ্চারণ করলাম, এটাকেই বলে পর্ব। তাহলে তাল বা লয়ের পরে আমরা পর্বটাও আলোচনা করে ফেললাম। এ ধরনের এক বা একাধিক পর্ব মিলিত হয়ে সৃষ্টি হয় এক একটি চরণে। নিশ্চয়ই আপনারা চরণ, পংক্তি এই নামগুলো শুনেছেন। তাহলে আমাদের পংক্তিও বুঝতে হবে, চরণ কাকে বলে সেটাও বুঝতে হবে। সহজ কথা যদি আমি বলি, পংক্তি কি, অর্থাৎ আমরা একটি পদ্যে অনেকগুলো পর্ব রাখতে পারি। পদ্যের তাল ভিত্তিক সাজানো গেলে সেই পদ্যগুলো 3 প্রকার হয়ে থাকে। এই প্রসঙ্গটা আমি ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা যদি দ্রুত গতিতে
অর্থাৎ ছোট পর্বে আবৃত্তি করতে যাই, তাহলে সেটাকে বলা হয় রস্বস্বর বা দ্রুত তাল বা লয়। এক্ষেত্রে স্বরবৃত্তকে বলা হয় দ্রুত তালের ছড়া। স্বরবৃত্ত সাধারণত 4 মাত্রায় এক একটি পর্ব তৈরি করতে হয়, আর 4 মাত্রার পর্বটাই হচ্ছে মোটামুটি সবচেয়ে ছোট। এজন্যই স্বরবৃত্তের তাল গতিভঙ্গি হচ্ছে দ্রুত। আর মাত্রাবৃত্ত আবার এক একটি পর্ব 4 মাত্রা, 5 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা পর্যন্ত এক একটি পর্ব করা যায়। এজন্যই মাত্রাবৃত্তের তালটা, লয়টা, তার আবৃত্তির গতিভঙ্গিটা এটা একটু মধ্যম লয়ের বা মধ্য তালের হয়ে যায়। সেই জন্য মাত্রাবৃত্তকে বলা হয় মধ্য লয়ের। আর মাত্রাবৃত্তে সাধারণত তাল যেহেতু একটু মধ্যম লয়ের হয়, দ্রুত তালের চেয়ে একটু ধীর হয়, এজন্যই পদ্য রচিত হয়ে থাকে। যেমন কবর কবিতা, জসীমউদ্দীনের কবর কবিতাটি হচ্ছে মধ্যম লয়ের মাত্রাবৃত্ত। এইখানে তোর, এই যে একটা পর্ব, এইখানে তোর, এখানে 6 মাত্রা রয়েছে। দাদির কবর 6 মাত্রা রয়েছে। ডালিম গাছের 6 মাত্রা রয়েছে। অর্থাৎ 6 মাত্রায় এক একটি পর্ব এবং 3, 6, 18টি মাত্রায় 3টি পর্ব হয়েছে। পর্বটিতে আসলে তলে এটা হচ্ছে একটা অতি পর্ব। তাহলে আমি পর্বটা এখানেই একটা ধারণা ক্লিয়ার করে দিচ্ছি যে শেষের দিকে যেটা অপূর্ণাঙ্গ পর্ব হয়ে যায়, পর্বটা শর্তপূর্ণ করে না। যেমন কবর কবিতায় এইখানে তোর, দাদির কবর, ডালিম গাছের তলে, দেখা যাচ্ছে যে এইখানে তোর 6 মাত্রা, এইভাবে 3 বারই আমরা 6 মাত্রা পাঠ করলাম, কিন্তু ওখানে গিয়ে 6 মাত্রা হলো না, ওখানে হচ্ছে 2 মাত্রা তলে। এই যে অপূর্ণাঙ্গ একটা পর্ব সৃষ্টি হলো, 6 মাত্রার কম হয়ে গেল, 5 মাত্রা হতে পারতো, 4 মাত্রা হতে পারতো, এখানে 2 মাত্রা হয়েছে। এটাকে বলা হয় অতি পর্ব, মানে অতিরিক্ত পর্ব। এ প্রসঙ্গে এটাও শেষ করে নেই আলোচনা যে যদি পদ্যের শুরুতে বা মাঝে এ ধরনের কোনো অপূর্ণাঙ্গ পর্ব থাকে, তৈরি হয়, তাহলে সেটাকে বলা হয় উপপর্ব। আশা করি বিষয়টা খেয়াল থাকবে। তাহলে আমরা তালের আলোচনাটুকু শেষ করে দিই যে স্বরবৃত্ত হচ্ছে দ্রুত তালের ছড়া, মাত্রাবৃত্ত হচ্ছে মধ্যম তালের ছড়া, যা সাধারণত পদ্য তৈরিতে ব্যবহৃত হয়। আর একদম ধীর তালের কবিতা বা পদ্য হচ্ছে অক্ষরবৃত্ত। অর্থাৎ অক্ষরবৃত্ত দ্বারা সাধারণত কবিতা রচিত হয়, আর কবিতা হয় খুব ধীর তালের, ছড়া বা পদ্যের মতো নয়। তাহলে আমরা মোটামুটিভাবে ছড়া, পদ্য ও কবিতার যে 3টি তাল বা লয় রয়েছে, দ্রুত তাল, মধ্য তাল ও ধীর তাল, তা জানলাম। এবং পর্ব সেটাও জানলাম যে ছড়া, পদ্য বা কবিতার শুরুতে যদি অপূর্ণাঙ্গ কোনো পর্বের সৃষ্টি হয়, অর্থাৎ সমমাত্রার যে পদ্যটা আমরা আবৃত্তি করছি, সেই সমমাত্রার চেয়েও কম মাত্রায় যদি কোনো পর্ব শুরুতে বা মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো উপপর্ব। আর ঠিক সমমাত্রার চেয়ে কম মাত্রার যদি পর্ব পংক্তির শেষে গিয়ে তৈরি হয়, যেটা আমি কবর কবিতায় বলেছি, সেটাকে বলা হবে অতিপর্ব। বক্তব্য শেষ করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ছন্দ নিয়ে দ্বন্দ্ব পর্ব 3-এর এই ভিডিওটি আপনারা আপনাদের টাইমলাইন, বিভিন্ন পেজ এবং গ্রুপে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে এই ছন্দের এই আসরকে সফল করুন, অন্যদের উপকারে কাজে লাগান। এবং বিশেষ করে আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে আপনারা সবার আগে জানতে পারেন, সেজন্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সেটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে লাইক দিতে পারেন। আরেকটি কথা আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের অন্যান্য ভিডিওগুলো পেতে গেলে প্রতিটা ভিডিওর উপরে ডান দিকে একটি স্মল লেটারের আই চিহ্ন আপনারা দেখতে পারবেন।
এই আই চিহ্নটি যদি ক্লিক করেন তাহলে সেখানে আমাদের আগের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আলোচনাগুলো পাবেন। যেমন আমাদের এখানে ছড়া কবিতা আবৃত্তির লাইভ ভিডিওগুলো থাকে, আবৃত্তি জানার জন্য, শেখার জন্য, এবং ছন্দের আলোচনাগুলো থাকে। সেই জন্য আপনারা ভিডিওর উপরে ডান সাইডে যে স্মল লেটারে আই লেখা দেখবেন, সেখানে ক্লিক করলে আপনারা অন্যান্য আলোচনাগুলো পাবেন, আপনারা শুনতে পারবেন। তাহলে ধারাবাহিকতা রক্ষা হবে, আপনাদের উপকার হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।